হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে আমি কি বিষয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইংরেজি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প, জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন একটা অত্যন্ত সুন্দর গল্প। কিসের গল্প? একটা চোর কিভাবে প্রেমে পড়ে সৎ জীবনযাপন শুরু করছে, কিভাবে তার জীবনের পরিবর্তন ঘটছে, সব আমরা জানতে পারবো কোথায়? এই গল্পটাতে। আমি জানি না তোমরা তোমাদের 11 পর্যন্ত কতগুলো ভালো গল্প পড়েছো, বাট এই গল্পটা খুব সুন্দর। সেমিস্টার 2 যে সমস্ত গল্প আছে সেই গল্পগুলোর মধ্যে থেকে এই গল্পটা সব থেকে ভালো। তাহলে জিমি ভ্যালেন্টাইন কার লেখা? ও হেনরি। আচ্ছা, ও হেনরির নাম কি, পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ও হেনরি? অলিভার হেনরি। অলিভার হেনরি। এর আরেকটা নাম রয়েছে, কি নাম? উইলিয়াম সিডনি পটার। তাহলে দেখো, তাহলে জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি। এর আরেকটা নাম হচ্ছে কি? উইলিয়াম সিডনি পটার। তাহলে দেখো, এই যে ও হেনরি, এর বেশ কিছু স্ট্রাগল তিনি তার লাইফে করেছেন। তিনি জেলে ছিলেন। জেলে থাকাকালীন তিনি কতগুলো শর্ট স্টোরি লিখেছেন? 12 শর্ট স্টোরিজ। কটা? কোন সময় লিখেছিলেন? ডিউরিং ইমপ্রিজনমেন্ট। তাহলে জেলে থাকাকালীন তিনি এই গল্পগুলো লিখেছিলেন, তাই তো? খুব সুন্দর গল্প একটা, যেটা বললাম, জিমি ভ্যালেন্টাইন। তাহলে এই জিমি ভ্যালেন্টাইনটার মূল গল্প কি? এটার একটা মূল গল্প রয়েছে, যে আসল গল্প, সেটাকে আমরা বলতে পারি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রিট্রাইভড রিফরমেশন। আর এই যে জিমি ভ্যালেন্টাইন, এই গল্পটা পাবলিশ করা হয়েছে কত সালে? 1903। ওকে। আর এই যে ও হেনরির লিমিটেশনস হচ্ছে 1862 টু 1910। তিনি জন্মেছিলেন 1862, মারা গেছেন 1910। তাহলে আমি একটা কথা আরো বললাম, যে তিনি ডিউরিং ইমপ্রিজনমেন্ট, জেলে থাকাকালীন 12টা শর্ট স্টোরি লিখেছিলেন। এই গল্পগুলোর মধ্যে থেকে জিমি ভ্যালেন্টাইন একটা ওয়ান অফ দা মোস্ট মানে বিউটিফুল বা সুন্দর ভালো গল্প হচ্ছে কি? একটা জিমি ভ্যালেন্টাইন। তাহলে দেখো, আমি বললাম কি, এর যে মূল গল্প সেটা হচ্ছে রিট্রাইভ রিফরমেশন। পাবলিশ করা হয়েছিল, এটা পাবলিশ করা হয়েছিল কত সালে? 1903। গল্পটার সম্পর্কে বা কবির সম্পর্কে যা কিছু আমরা অনেক কিছু পড়লাম, এবার একটু গল্পটা পড়ি, কেমন গল্প, তাই তো? তাহলে গল্পটা শুরু করা যাক। জিমি ভ্যালেন্টাইন নামটার মধ্যে একটা আলাদা ফিলিংস আসছে। তাহলে গল্পটা কিরকম হতে পারে? গল্পটা কিন্তু খুব সুন্দর গল্প, আমার মতে সুন্দর, অনেকের মতে সুন্দর, তোমাদের জন্য গল্পটা ভালোই লাগবে। শুরু করা যাক। গড কেম টু দ্য প্রিজন সুসপ। গড মানে আমরা কি বলতে পারি? এক রক্ষী। কোথায় এলেন? প্রিজন সুসপ, জুতোর জেল দোকানে। আচ্ছা, জুতোই কি জেল দোকান থাকে? জুতোই। আচ্ছা, যারা জেলে যায়,
প্রত্যেককে কি আমাদেরকে জেলে কি আমরা মানে ধরো যে একটা ঘরের মধ্যে দেখাই বন্দি থাকে, আমরা কি বন্দি থাকি না, আমাদেরকে কিন্তু খাটতে হয় সেখানে। যেমন ধরো কেউ হয়তো কাঠের কাজ করছে, কেউ রান্না করছে, কেউ জুতোর কাজ করছে, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের প্রত্যেককে একটা দায়িত্ব দেওয়া থাকে, তাকে সেই কাজ করতে হয়। তাহলে এখানে জিমিকে কি করতে হচ্ছে, জুতো দোকানে সে ছিল, তাহলে রক্ষী কোথায় এলেন, একটা জুতো দোকানে। where Jimmy Valentine was assiduously stitching uppers, assiduously মানে হচ্ছে একাগ্র চিত্তে, অ্যাসিডুয়াসলি মানে কি বললাম, একাগ্র চিত্তে বা এক মন দিয়ে। যেখানে জিমি ভ্যালেন্টাইন এক মন দিয়ে কি করছিলেন, স্টিচিং আপার্স, জুতোর ওপরের অংশটা সেলাই করছিল। তাহলে আমরা বুঝলাম যে জিমি জুতোই দোকানে বসে জেলের মধ্যে জুতোর ওপরের ভাগটা সেলাই করছিল, সেখানে জিমি ভ্যালেন্টাইন সেখানে একজন রক্ষী এলেন, and escorted him to the front office, এবং তাকে সদর অফিসের সামনে তাকে নিয়ে গেলেন। There the warden handed his pardon, তাহলে দেখো এই যে এখানে বলেছে পার্ডন, পার্ডন মানে কি বলে বলতো, পার্ডন কথার অর্থ হচ্ছে ছাড়পত্র বা ক্ষমাপত্র। জেলে যারা বন্দী থাকে, আমরা দেখেছি ধরো রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এরকম কিছু কিছু ভালো দিনগুলিতে কিছু বন্দীদেরকে কি করা হয়, মুক্তি দেওয়া হয়। তাহলে সেখানে ছাড়পত্র দেওয়া হয়, which had been signed that morning by the governor, তাহলে কে ছাড়পত্রটা সই করেছে, রাজ্যপাল। কোন দিন, সেই সকালে। তাহলে সেই সকালে রাজ্যপালের ছাড়পত্রে যে সই করা ছিল, সেই সই করা ছাড়পত্রটা কাকে দেওয়া হলো, জিমিকে। জিমি took it in a tired kind of way, বাবা রে। তাহলে দেখো আমরা যদি জেলে বন্দি থাকি, কেউ যদি আমাদেরকে এসে ছাড়পত্র দেয় যে তোমাকে আজকে মুক্তি দেওয়া হলো, আমরা তো খুশি হব। কিন্তু জিমি এটাকে বলছে টায়ার্ড কাইন্ড অফ, ক্লান্ত ভঙ্গিতে নিল, মানে তার কিছু যায় আসে না তাতে, দিল না দিল তাতে তার কিছু যায় আসে না। কেন যায় আসে না, he had served nearly 10 months of a 4-year sentence, 4-year sentence মানে কত বছর, 4 বছর। তাহলে 4 বছর জেলের মধ্যে সে কত মাস খাটিয়েছে, 10 মান্থ, ঠিক আছে। তাহলে তার জেল হয়েছিল মেবি আমরা এখানে জানতে পারি কত বছর, 4 ইয়ার্স। সে খেটেছে কতদিন, 10 মাস। he had expected to stay only about 3 months at the longest, বাহ বাহ বাহ। তাহলে জেলটা সে তার নিজের মতো করে মনে করছে, কেন দেখো এখানে বলেছে তার জেল হয়েছিল 4 বছরের মধ্যে সে খেটেছে 10 মাস, বলছে আমি সব থেকে বেশি হলে আর কত মাস খাটতাম, 3 মান্থ, সব থেকে বেশি হলো 3 মাস, মানে সে আর তার বেশি খাটতো না। তার মানে কি সেখান থেকে পালিয়ে যাবে, কোনো না কোনো উপায়ে সেখান থেকে ছাড়া পাবে। বলেছে আমাকে 10 মাস খাটতে হয়েছে, আমি 3 মাস খাটতাম, তার বেশি খাটতাম না। তাই সে যখন তাকে ছাড়পত্র দেওয়া হলো, সে খুশি নয়, সে ক্লান্ত ভঙ্গিতে নিল, তাতে তার কিছু যায় আসে না। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Star, it is hardly worthwhile to cut his hair, বাবা। বলছে আমরা দেখো একটা কথা জানি যে আমাদের অনেক বাইরে বড় বড় জায়গায় আমাদের হাত থাকে, যেখান থেকে আমরা ছাড়া পেয়ে যাই বা যেখান থেকে আমরা নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকি। সে জিমি ভ্যালেন্টাইন ওয়ান কাইন্ড অফ ম্যান বলতে পারি। বলছে একজন জিমি ভ্যালেন্টাইন চার বাইরে এত চেনা পরিচয়, এত বন্ধু, তার মতো একজনকে জেলে ফেলে রাখবে, আবার তার চুলটাকে স্পর্শ করবে, এটা কিন্তু সহজ কাজ নয়। তার মানে তার হাই সোসাইটির সাথে, উচ্চ সমাজের সাথে তার কি রয়েছে, একটা যোগসূত্র রয়েছে, যার জন্য কি গভর্নর তাকে ছাড়পত্র দিয়েছে, সে ছাড়া পেয়েছে। তার 4 বছরের জেলে 10 মাস খেটেছে, তাতেই সে কি হচ্ছে, ছাড়া পাচ্ছে। কেন পাচ্ছে, জাস্ট বিকজ অফ হিজ রিচ মানে এখানে ধনী নয়, তার হাত, তার পৌঁছানো, তার যোগাযোগ কত উঁচু স্তরের মানুষের সাথে। ওকে, নেক্সট। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এখন ওয়ার্ডেন কারাধ্যক্ষ বলছে ওয়ার্ডেন বলছে ভ্যালেন্টাইন, নাও ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, কি বলছে, তুমি সকালবেলায় চলে যাবে। ব্রেস আপ মানে মনটাকে শক্ত করো, মনে জোর আনো, এন্ড মেক এ ম্যান ইয়োরসেলফ, নিজেকে মানুষের মতো মানুষ ভাবো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের থেকে কিন্তু খুব একটা খারাপ মানুষ নয়। আচ্ছা একটা কথা বলি, ধরো আমরা স্কুলে যদি পড়ি,
কি করলাম, কোনো বদমাশি করলাম, টিচারের কাছে কমপ্লেন গেল, টিচার এসে আমাকে অ্যাডভাইস করছেন যে দেখো দেখ বদমাশি তুই করিস না, তুই পড়াশোনা ভালো করিস, তুই মন থেকে ভালো, তুই ঠিক কর, পরবর্তীকালে আর এই ধরনের বদমাশি করবি না, পরামর্শ দেওয়া হয়। তো সেম এখানে ওয়ার্ডেন কারাধ্যক্ষও তাকে সেই অ্যাডভাইসটা দিচ্ছেন যে দেখো মনটাকে স্থির করো, মনে জোর আনো, তুমি কিন্তু মনের দিক থেকে খারাপ নয়, এই ধরনের কাজ আর পরবর্তীকালে করো না। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট। এখানে দেখো বলেছে ক্র্যাকিং শেপস মানে হচ্ছে সিন্দুক ভাঙা, মানে চুরি করা। তাহলে ইনডিরেক্টলি বলা হচ্ছে যে চুরি করাটা তুমি বন্ধ করো, আর এবং লিভ স্ট্রেট, সহজ সরল ভাবে জীবনযাপন করো। তাহলে ওয়ার্ডেন কিন্তু তাকে একটা কি দিচ্ছেন, একটা উপদেশ, ভালো উপদেশ, যে যা করেছো করেছো, বাদ দাও, এখন তুমি মনস্থির করো এবং সহজভাবে, সঠিকভাবে, সরলভাবে, সৎভাবে তুমি কি করবে, জীবনযাপন করবে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। একটা কথা বলে দিই, গল্পটা কিন্তু ভালো, কিন্তু গল্পটা বেশ বড়, এত বড় গল্প তো একদিনে পড়া সম্ভব নয়। তাহলে গল্পটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। আজকের ভিডিওতে যেটুকু পার্ট পড়ছি পড়বো, পরেরটাতে বাকিটা পড়ে, আর তার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তার পরের ভিডিওতে অবশ্যই পাবো। তাহলে নেক্সট আরো যাই, এরপরে কি বলেছে দেখো, বলেছে বি আমি, সেড জিমি ইন সারপ্রাইজ। তাহলে জিমি একটু সেই অভিনয়ের সহকারে বলছে আমি, অবাক হয়ে বলছে ওয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিনই সিন্দুক ভাঙিনি। ও নো, লাফড অ্যাট দা ওয়ার্ডেন। তাহলে ওয়ার্ডান ও কারাধ্যক্ষও তার সাথে সঙ্গ দিয়ে বলছেন, কি বলছেন, হেসে হেসে বলছেন ও তাই, তাই না, অফকোর্স নট, অবশ্যই না, লেটস সি, দেখা যাক তাহলে। নাও হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। বাবা বলছে তাহলে তোমার স্প্রিংফিল্ড জবে, স্প্রিংফিল্ড কাজে তোমার জেল হলো কেন? তুমি যে ভালো, তুমি কখনো স্প্রিংফিল্ড যাওনি, তাহলে তোমার স্প্রিংফিল্ড কাজে তোমার জেল হলো কি করে? Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high tone society? এই যে এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, সমাজের উচ্চ দরবারের যে মানুষগুলো আছে বা অভিজাত শ্রেণীর মানুষ যারা আছে সেইদের কথা বলছি, তুমি কি তাহলে তোমার সমাজের উচ্চতর সমাজের মানুষের সাথে তোমার ভয়ে নিজের না থাকাটা সেখানে প্রমাণ করতে পারোনি? কিসের ভয়? তারা হয়তো তাকে ভয় দেখিয়েছে, তাহলে সেই ভয়ে সে বলতে পারেনি যে আমি এখানে ছিলাম না, ঠিক আছে? তাহলে তাদের ভয়ে সে সেই স্প্রিংফিল্ডে না থাকার বিষয়টা প্রমাণ করতে পারেনি। কাদের ভয়ে? উচ্চ সমাজের মানুষদের, extremely high tone society. Okay, or was it simply a case of mean old jury that had it in for you? অথবা বলছে একটা অধম বুড়ো বিচারক যার তোমার উপরে রাগ ছিল, তার জন্য হয়তো তোমার জেল হয়েছে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে বিচারকটা নির্দোষকে কি সাজা দিল, এটা হয় না, মেবি খুব কম হয়, জানি না কি হয় কিনা, কিন্তু এখানে বলতে চাইছে, তাহলে এখানে ওয়ার্ডেন তাকে ইনডাইরেক্টলি কিছু কথা বলছে হয়তো তোমার উঁচু সমাজের মানুষের সাথে তোমার কোনো হাত ছিল না, বা তারা তোমাকে তাদের ভয়ে তুমি যে সেখানে ছিলে না সেটা তুমি প্রমাণ করতে পারোনি, অথবা বলছে ওই যে অধম বুড়ো বিচারক তার তোমার উপর রাগ ছিল তাই তোমাকে শাস্তি দিয়েছেন। হ্যাঁ, ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। বলছে এই সমস্ত বিষয় তোমার মতো নিষ্পাপ নিরীহ বলিদের সাথে প্রায় হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ব্যঙ্গ করে তাকে বলছে, ঠিক আছে, সে করেছে না করেনি, যখন সে বলছে আমি আমার জীবনে স্প্রিংফিল্ড যাইনি, তা আমি কোনোদিন চুরি করিনি, হ্যাঁ, তাও আমার জেল হলো, বলছে তাহলে তুমি না গেলে তোমার এই জেল হলো কি করে? তাহলে তোমার উঁচু সমাজের কোনো একটা প্রবলেম ছিল, অথবা বিচারকের তোমার উপরে রাগ ছিল, পার্সোনাল রিভেঞ্জ, যার জন্য তোমার জেল হয়েছে। বলছে তোমার মতো নিরপরাধ বলিদের সাথে সাধারণ এরকম হয়ে থাকে। এরপরে সেড জিমি বলছে কি আমি, জিমি বললো স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও সে হতবাক ভাবে একবারে নিষ্পাপ, ভার্চুয়াস নিষ্পাপ নিরীহ, হ্যাঁ, নীতিনিষ্ঠ একবারে। Why warden? I never was in Springfield in my life. আবার ব্যঙ্গ করে বলছে কেন কারাধ্যক্ষ, আমি আমার জীবনে কখনো কোথায় যাইনি, স্প্রিংফিল্ডে যাইনি। তাহলে সে যদি না যায় তাহলে তার কি করে জেল হবে? কিন্তু সে বলছে আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। টেক হিম ব্র্যাক কুনিন। এইবারে বলছে কারাধ্যক্ষ কিন্তু এবারে রেগে গেছে বলতে কেন, বারবার সে কিন্তু মানছে না
তাকে ভালো উপদেশ দিল, তাকে ব্যঙ্গ করে তো কথা বললো, তবুও সে বলছে আমি কখনো যাইনি। তখন কি বলছে, ওয়ার্ডেন ক্রোনিনকে আদেশ দিচ্ছে, ঠিক আছে, বলছে একে এখান থেকে নিয়ে যাও অ্যান্ড ফিক্স হিম উইথ আউটগোয়িং ক্লথ। আউটগোয়িং ক্লথ কোনটাকে বলতে পারবো, বাইরে বেরিয়ে যাওয়ার যে পোশাক, হ্যাঁ, সেই পোশাকটা তাকে, বেরোনোর পোশাকটাকে পরিয়ে দিতে বলেছে। তাহলে প্রত্যেকের বেরোনোর আলাদা আলাদা পোশাক, হয়তো পোশাক থাকে নির্দিষ্ট কিছু, মানে জেলে একটা পোশাক পরছে, বেরোনোর সময় আলাদা আলাদা একটা পোশাক থাকছে, সেই পোশাকটা তাকে পরানোর আদেশ দেওয়া হলো। আনলক হিম অ্যাট 7 in the morning, তাহলে তাকে তালা খুলে দিও কটার সময়, তালা মুক্ত করবে কখন, 7 in the morning, সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন। বুল পেন মানে হচ্ছে এমন একটা জায়গা, বড় জায়গা, যেখানে হচ্ছে কি সমস্ত বন্দীদেরকে কি করা হয়, রাখা হয়, সেই বন্দীদের ঘরে তাকে আনতে বলা হয়েছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। আরো একবার লাস্টে তিনি বললেন, বেটার থিঙ্ক, খুব ভালো হয় যদি আমার উপদেশটাকে একবার ভেবে দেখো। ওয়ার্ডেন কিন্তু তার ভালো চায় তাকে, তাই তার পরামর্শ দিচ্ছে, কি পরামর্শ দিচ্ছেন, যে আমার উপদেশটাকে একবার ভেবে দেখো। তাহলে আমি বলবো যে তিনি কিন্তু ভালো উপদেশই দিচ্ছেন, যে এতদিন যেটা দেওয়া উচিত ওনার, উনি দিয়েছেন, যে এতদিন যা কাজ খারাপ কাজ করেছো, এখন কি করবে, সৎভাবে জীবনযাপন করো, ঠিক আছে। নেক্সট, এরপরে কি বলা হয়েছে, at a 7:15 on the next morning। আচ্ছা, কোয়ার্টার পাস্ট, এই যে কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার পাস্ট বলতে কোয়ার্টার পাস্ট বলতে কি বোঝানো হয়েছে জানো তোমরা? কোয়ার্টার পাস্ট বলতে বোঝা হচ্ছে 7:15। আবার একটা হয় কি কোয়ার্টার টু, যেটাকে বলা হয় 6:45 বা 7:15। 7 on the next morning, তাহলে পরের দিন সকাল 7:15 জিমি স্টুড ইন দা ওয়ার্ডেন্স আউটার অফিস। তাহলে জিমিকে কোথায় দাঁড় করানো হয়েছে, ওয়ার্ডেনের কারাধ্যক্ষের কোথায়, আউটার অফিস, বাইরের কার্যালয়ে, বাইরের অফিসে কে দাঁড়িয়ে আছে, জিমি। কখন দাঁড়িয়ে আছে, পরের দিন সকালে 7:15। হি হ্যাড এ শুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং। ভিলেনিয়াসলি ফিটিং বলতে সেই একদম একদম ধরো এমন একটা রোগা রোগা ছেলে একটা আছে, ধরো তাকে সে একটা ঢিলে ঢালা বাজে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, গা থেকে যেন খুলে যাচ্ছে ঢিলে ঢালা, ঠিক আছে, তাকে একটা জঘন্য পোশাক পরানো হয়েছে, রেডিমেড ক্লথ, রেডিমেড পোশাক, ঢিলে ঢালা পুরো একেবারে। অ্যান্ড আ পেয়ার অফ দ্য স্টিফ স্কুইকি শুজ, স্কুইকি শুজ মানে শক্ত ক্যাচক্যাচে জুতো, হ্যাঁ। and the state furnishes to its discharge compulsory guest। তাহলে স্টেট, রাজ্য বা রাষ্ট্র দিয়ে থাকে, কাদেরকে দিয়ে থাকে, যে সমস্ত বন্দীরা জেল থেকে ছাড়া পায় তাদেরকে অতিথির হিসাবে তাদেরকে সেই জিনিসগুলো যোগান দেওয়া হয়। কোন কোন জিনিসগুলো যোগান দেওয়া হয়, একটা রেডিমেড পোশাক দেওয়া হয় আর শক্ত কাচকেচে জুতো, ঠিক আছে। এটা কাকে দেওয়া হয়েছে, জিমিকে, হ্যাঁ, জিমি, তাহলে জিমিকে এগুলো পড়তে দেওয়া হলো। The clerk handed him a railroad ticket। তাহলে ক্লার্ক তাকে কি দিল, একটা রেলের টিকিট, and a $5 bill with which, এবং $5 একটা বিল, হ্যাঁ, with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity। যেটা কি বলেছে, ল এক্সপেক্টেড হিম, আইন আশা করে, আইন ভাবে যে কি করবে, রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ, নিজেকে একটা সুনাগরিকত্ব পরিণত করবে, নিজেকে একটা ভালো নাগরিক হিসাবে গড়ে তুলবে, এন্ড প্রসপারিটি, নিজের জীবনটাকে কি করবে, সমৃদ্ধ করবে, কিসের দ্বারা, এই $5 দ্বারা। $5 দিয়ে লাইন মানে আইন কি ভেবেছে, সে নিজের জীবনটাকে সমৃদ্ধ করবে এবং নিজেকে একটা ভালো নাগরিক হিসাবে গড়ে তুলবে, কিসের দ্বারা, এই $5 টাকার দ্বারা। The warden gave him a cigar and shook hands। তাহলে আমরা বলেছিলাম ওয়ার্ডেন কারাধ্যক্ষ, তার সে কিন্তু জিমির সাথে একটা ভালো পরিচয় আছে, তাকে ভালো অ্যাডভাইসও দিয়েছেন এবং তাকে কি দিলেন, একটা সিগার দিলেন, জেলে থেকে যে সিগার পাওয়া যায় তাকে একটা সিগার দিলেন এবং তার সাথে হাত মেলালেন। ভ্যালেন্টাইন 9762। আচ্ছা, জেলের যে কয়েদিগুলো থাকে তোমরা দেখেছো, তাদের একটা নাম্বার থাকে এখানে মেবি, সেই নাম্বারটা, জিমির নামটা কি, নাম্বারটা কি ছিল, 9762।
ওয়াজ ক্রনিকেলড মানে লেখা হয়েছে, নথিভুক্ত করা হয়েছে, অন দ্য বুকস পার্ডন বাই গভর্নর, যাকে ক্ষমা করা হয়েছে কার দ্বারা? গভর্নর, রাজ্যপালের দ্বারা। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। তাহলে এই যে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়ে সোজাসুজি কোথায় চলে গেল? সূর্যের আলোয় বেরিয়ে গেল। তাহলে এতদিন সে কারারুদ্ধ ছিল, কারার মধ্যে আবদ্ধ ছিল, ছাড়া পেল। ছাড়া পাওয়ার সাথে সাথে সে কোথায় চলে গেল? বাইরে। দিয়ে বাইরে যে সে কিভাবে তার জীবনযাপনটা শুরু করছে। তাহলে এতদিন খাঁচায় একটা বন্দি যদি পাখি ধরাটা বন্দি থাকে, তাহলে তাকে ছেড়ে দিলে সে কি হবে? মুক্ত আকাশে উড়ে বেড়াবে। সেভাবে জিমি ভ্যালেন্টাইন এতদিন জেলে বন্দি ছিল, তারপরে সে ছাড়া পেলে সোজাসুজি বেরিয়ে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ড, ডিসরিগার্ডিং বলতে কি বলা যেতে পারে? অগ্রাহ্য করে, না মেনে, না শুনে, কি না শুনে? দ্য সং অফ দ্য বার্ডস, পাখিদের গানটাকে অগ্রাহ্য করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, ওয়েভিং গ্রিন ট্রিজ গাছ, সবুজ গাছের যে একটা আন্দোলন, গাছ যে নড়ে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ। জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। বাহ বাহ বাহ। তাহলে এসব কিছু এড়িয়ে এসে সোজাসুজি কোথায়? এতদিন জেলে ছিল, জেলের খাবার কেমন হয়? নর্মাল খাবার খেয়েছে। সে সোজাসুজি ভালো খাবার খাওয়ার জন্য কোথায় চলে গেল? রেস্তোরাঁয়। এক রেস্তোরাঁয় গেল। কিসের জন্য যায় মানুষ রেস্তোরাঁয়? ভালো খাবার খাওয়ার জন্য। তাহলে এতদিন জেলে কি খেয়েছে তার হয়তো পোষায়নি, সে ছাড়া পাওয়ার সাথে সাথে চলে গেছে ভালো খাবারের সন্ধানে। কোথায় গেল? রেস্তোরাঁয়। এক রেস্তোরাঁয় সে ভালো খাবারের জন্য সোজা চলে গেছে। নেক্সট কি বলতে দেখো, there he tasted the first sweet joys of liberty in the shape of broiled chicken। আচ্ছা আচ্ছা, তাহলে সে প্রথম যে স্বাধীনতার যে আনন্দ, স্বাধীনতার আনন্দ কিসে নিল? ব্রয়েলড চিকেন, সেদ্ধ মাংস। and a bottle of white wine, এক বোতল সাদা ওয়াইন। followed by a cigar grade better than the one the warden had given him। তাহলে এমন একটা সিগারেট খেলো যেটা কেমন? ওয়ার্ডেন, আমরা শুনেছিলাম যে ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিয়েছিল, তার থেকে অনেক উন্নত মানের সিগারেট সে ওই খাবারগুলোর সাথে খেলো। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডেপো। আচ্ছা, ডেপো কোনগুলো জানো? ডেপো বলতে পারি যেখানে বাস থাকে, যেখানে বাস ছাড়ে, যেখানে ট্রেন ছাড়ে, সেগুলোকে এখানে আমরা ডেপো বলতে পারি। এই যে সে কি খেয়েছে? হোয়াইট ওয়াইন। তাহলে মদ্যপান করার পরে মানুষ কি তার স্বাভাবিক ইয়েতে থাকতে পারে? থাকতে পারে না। তাহলে সে কিভাবে হাঁটছে? লেজারলি, মানে হেলতে দুলতে, টলতে টলতে সে কোথার দিকে গেল? সেই ডেপোর দিকে। হি টসড a quarter into the head of a blind man sitting by the door। আচ্ছা, and boarded the train। তাহলে ট্রেনের ধারে একটা কে বসেছিল? ব্লাইন্ড ম্যান, অন্ধ ব্যক্তি, যার টুপিতে সে কি করলো? এক সিকি ফেলে দিল এবং তার ট্রেনে সে উঠে পড়লো। 3 hours set him down in a little town near the state line। তাহলে 3 ঘন্টা চড়ে সে স্টেট লাইনের একবারে শেষ জায়গায় পৌঁছে গেল। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike। সে সেখান থেকে কোথায় গেল? মাইক ডোনাল্ডের ক্যাফেতে গেল এবং তার সাথে হাত মেলালো। Who was alone behind the bar। এখানে বার বলতে তার ক্যাফেটাকে বলা হচ্ছে, যে তার ক্যাফেতে কে ছিল? একলাই ছিল। সেখানে গিয়ে সে তার সাথে হাত মেলালো। তাহলে দেখো, জেলে থেকে ছাড়া পাওয়ার পর জিমি সোজাসুজি কোথায় গেল? রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সে তোর মন ভরে খাবার খেলো। খাবার খেয়ে একটা চুরুট ধরালো, তাই তো? আবার তারপরে একটা ট্রেনে, তার ডিপোতে ট্রেনে চেপে করে তার কোথায় 3 ঘন্টা চড়ে তার বন্ধু মাইক ডোনাল্ডের কাছে গেল এবং তার সাথে সে কি করলো? হাত মেলালো। এইবারে কি করছে? সরি ওই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয়। আচ্ছা, মি বয়, এই সম্বোধনটা কাকে করা যায় জানো? খুব ক্লোজ যারা ফ্রেন্ড হয় তাদেরকে বলা যায়। বলছে আমরা খুবই দুঃখিত যে আমরা এটা তাড়াতাড়ি করতে পারলাম না, আমার প্রিয়। তাহলে কোন জিনিসটা করতে পারেনি বলতো? এই যে উই কুড নট মেক ইট সুনার, কোন জিনিসটা করতে পারেনি? ওই যে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যাপারটা তাড়াতাড়ি করতে পারেনি। তাহলে জেল থেকে ছাড়ানো তো এমন কোনো সময় নেই যে বলে দেবো আর ছাড়া পেয়ে যাবে। তার জন্য অনেক স্ট্রাগল করতে, অনেক চেষ্টা করতে হয়, এর কাছে যেতে হবে, তার কাছে যেতে হবে, তাই তো? তার জন্য বলছে খুবই দুঃখিত যে এটা তাড়াতাড়ি করতে পারলাম না। বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট। ঠিক আছে, আমরা কিন্তু স্প্রিংফিল্ডে তোমার হয়ে অনেক আন্দোলন করেছি। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড। বাকড মানে হচ্ছে সেই অনড় থাকা,
নারাজ হওয়া, মানে সে কিছুতেই না বলবে, কিছুতেই রাজি হচ্ছিল না। ফিলিং অন রাইট, এখন তুমি ঠিকঠাক বোধ করছো তো? তাহলে এতদিন পর যখন জেল থেকে ছাড়া পেলো, তার বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু এখন বলছে সব ঠিকঠাক আছে তো তোমার, অল ইজ ওয়েল। দিয়ে কি বলছে জিমি, বলছে ফাইন সেট জিমি। জিমি বলছে হ্যাঁ ভালো আছি, গড মাই কি, চাবি পেয়েছো আমার, চাবিটা কি আছে আমার? তারপরে তাহলে এখানে চাবি বলতে কিসের চাবির কথা বলা হয়েছে জানো? জিমির রুমের চাবির কথা বলেছে, চাবিটার কথা। হ্যাঁ, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। তারপর সে চাবিটা নিল, চাবি নিয়ে কোথায়? ওয়েন্ট আপস্টেয়ার্স, যখন সিঁড়ি দিয়ে কোথাও উপরে ওঠা হয় সেটাকে বলা হয় আপস্টেয়ার্স, এবং উপরে চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, এবং সেই রুমটার, সেই দরজার চাবিটা খুললো যে রুমটা যেভাবে সে ফেলে এসেছিল, সেই রুমটা। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, তাহলে সবকিছু তেমনই ছিল যেরকম সে ফেলে এসেছিল। তাহলে কিরকম ছিল বা কোন কোন কখনের কথা বলা হয়েছে? তাহলে আমরা দেখো এখানে পড়লাম যে জিমিকে অ্যারেস্ট করা হয়েছিল, জিমি জেলে ছিল। তাহলে জিমিকে যখন জেলে নিয়ে যাওয়া হয়েছিল, যে যে অবস্থায়, সেই অবস্থায় রুমটা যেমন ছিল এখন ঠিক সেরকমই রয়েছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. তাহলে there on the floor, তাহলে সেই মেঝেতে তখনও কি ছিল? বেন প্রাইসের কলার বাটন, কলারের যে বোতামগুলো হয় সেই বোতামটা তখনও পড়েছিল, যেটা ছিঁড়ে গিয়েছিল। টর্ন, কখন ছিঁড়ে গিয়েছিল? ফ্রম দ্য এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে ফেমাস, বিখ্যাত, বিখ্যাত গোয়েন্দা। কে গোয়েন্দাটা? কে বিখ্যাত গোয়েন্দাটা? কে? বেন প্রাইস এর কলার থেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল যখন তারা তাকে গ্রেপ্তার করছিল। তার জন্য টানাটানি, আমাকে যদি কেউ গ্রেপ্তার করতে আসে আমি তো সহজে ধরা দেবো না, টানাটানি, টানা হিচড়া হবে। এই টানা হিচড়ার ফলে তার কলার বাটনটা ছিঁড়ে পড়ে গিয়েছিল মেঝেতে, সেই কলার বাটনটার কথা এখানে বলা হচ্ছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, পুলিং মানে টেনে বার করা, ফোল্ডিং বেড, আচ্ছা আগেকার দিনে ছিল না, এখন ছিল জানি না, ওয়ালের সাথেই বেড পাওয়া যায়, ফোল্ডিং বেড। সেই বিছানাটা সে কি করলো? দেওয়াল থেকে টেনে বার করলো। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, দেওয়াল থেকে প্যানেলটাকে সরিয়ে দিল। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস, কি বার করলো? ধুলো মাখা একটা সুটকেস। তাহলে জিমি কত বছর, কত মাস পরে ফিরে গেল? 10 মাস। তা 10 মাস পরে একটা বাড়ি যদি 10 মাস না কোনো তার ধোয়া মোছা হয়, পরিষ্কার করা হয়, তাহলে কিরকম অবস্থা হবে? ডাস্ট কভার্ড হয়ে যাবে, ধুলো মাখা হয়ে যাবে। সে তার সুটকেসটা কি হয়েছে? ধুলো মাখা হয়েছে। সেই কথাটাই বলছে, সেই ধুলো মাখা সুটকেসটা সে বার করলো। হি ওপেন্ড দিস, সেটাকে খুললো। অ্যান্ড গ্যাসড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার টুল ইন দ্য ইস্ট, তাহলে প্রাচ্য দেশের চুরি করার যে যাবতীয় সরঞ্জাম সেই সুটকেসের মধ্যে ছিল, এবং সে সেটার দিকে ফন্ডলি, ফন্ডলি মানে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকছে। সেগুলো কার জিনিস? জিমির জিনিস। সেই চুরি করার সরঞ্জামগুলোর দিকে জিমি এক দৃষ্টিতে তাকিয়েছিল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, তাহলে এটা একটা পুরোপুরি সম্পূর্ণ সেট। কি দিয়ে বানানো ছিল? কি বলেছে? কি দিয়ে? স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষ ধরনের এক ইস্পাত দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, আধুনিক যে ফুটো করার যন্ত্র, দেওয়াল ফুটো করা হয় জানো তো, দেওয়াল ফুটো করার যে যন্ত্র, সেই ড্রিলের কথা এখানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? পাঞ্চেস, পাঞ্চেস মানে জোর জোর করে হাতে গায়ের জোরে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে দেওয়াল ফুটো করা হয়, সেই পাঞ্চেসের কথা এখানে বলেছে। ব্রেসেস, ব্রেসেস মানে আমরা কি বলতে পারি? চিমটা। অ্যান্ড বিটস, বিটস এক প্রকার ক্ষুদ্রাকৃতি যন্ত্র। জিমিস, জিমিস হচ্ছে একটা ধাতব যন্ত্র। অ্যান্ড ক্ল্যাম্পস, ক্ল্যাম্পস বলতে এখানে সাঁড়াশি। অ্যান্ড অগার, অগার কাঠের মিস্ত্রি, বা কাঠের মিস্ত্রিরা যখন কাজ করে, বা ছুতোর বলে ওদেরকে হয়তো, তারা তাদের কাঠের সরঞ্জামের জন্য দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করার জন্য একটা জিনিস ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে অগার। উইথ 2 or 3 নোবেলটিস ইনভেন্টেড বাই জিমিস হিমসেলফ ইন হুইচ হি টুক প্রাইড, তাহলে এইসব কিছু ছাড়াও, তাহলে জিমিসের সুটকেসের মধ্যে যে বার্গলার টুলগুলো আছে, চুরি করার যে যন্ত্রপাতিগুলো রয়েছে তার মধ্যে এগুলো, এসব ছাড়াও জিমির নিজের আবিষ্কৃত 2-3টে জিনিস রয়েছে, মানে সে নিজে আবিষ্কার করেছে এমনও 2-3টে জিনিস রয়েছে। ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলো নিয়ে সে কি করতো? খুব গর্ববোধ করতো। তাহলে তার চুরি করার সরঞ্জাম নিয়ে সে নিজেকে গর্ববোধ করে যে এই জিনিসগুলো আমার। ওকে, একটা কোশ্চেন আমরা বলতে পারি যে
হুইচ ইকুইপমেন্টস ডাজ জিমি সুটকেস কন্টেন, জিমি সুটকেস কোন কোন সরঞ্জামগুলো ছিল আর কি। তাহলে আমরা কি কি পড়লাম, the latest design in drills, punches, braces and beads, Jimmy's clamps and augers with 2 or 3 novelties invented by Jimmy himself। এই জিনিস, এই অ্যানসারটা আমাদেরকে ওখানে লিখতে হবে। পরে যাই, এরপরে কি বলেছে, over $900 they had cost him to have made it। তাহলে এই যে সরঞ্জামটা, এই যে জিনিসপত্রগুলো বানাতে কত খরচা হয়েছিল, $900 বেশি। A place where they make such things for the profession, profession মানে পেশাভিত্তিক ভাবে যেখানে এই সরঞ্জামগুলো তৈরি করা হয় সেখানে সে বানিয়েছিল, এবং এটা তৈরি করতে তার কত খরচ হয়েছিল, $900 বেশি। পরে যাই, তাহলে এরপরে কি বলেছে, in half an hour Jimmy went downstairs, আধ ঘন্টার মধ্যে জিমি এবারে উপর থেকে নিচে নেমে এলো, ডাউনস্টেয়ার্স মানে হচ্ছে নিচে নেমে আসা, and through the cafe, এবং ক্যাফে দিয়ে যাচ্ছিল। তাহলে দেখো আমরা বলেছিলাম ক্যাফে থেকে উপর দিকে সিঁড়িতে চড়ে করে তার উপর তলায় গেল, আবার যখন নামছিল ক্যাফে দিয়ে তো তাকে বাইরে যেতে হবে, সে ক্যাফে দিয়েই নামলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস। আচ্ছা, জেল থেকে যখন মুক্তি পেয়েছিল তাকে সেই ঢিলে ঢালা পোশাক, শক্ত ক্যাচক্যাচে জুতো দেওয়া হয়েছিল, তাই তো, যেটা সমস্ত বন্দীরা পেয়ে থাকে। এখন সে কিন্তু কি বলেছে, জিমি একজন হ্যান্ডসাম ছেলে, সে এখন কিরকম পোশাক পরেছে, টেস্টফুল, হ্যাঁ, রুচিপূর্ণ ওয়েল ফিটিং ক্লথস, একদম তার শরীরের সাথে ফিটিং, and carried his dusted and clean suitcase in his hand। আচ্ছা দেখো এখানে দিয়েছে dusted and clean, dusted and clean কেন ইউজ করেছে এখানে, তাহলে আগে যে সুটকেসটা ছিল সেটা কেমন ছিল, ধুলো মাখা, তার জন্য ডাস্টেড। সেটা এখন কি করেছে, সেটাকে মুছে করে পরিষ্কার করে নিয়ে এসছে, তার জন্য এখানে হচ্ছে ক্লিন। সেই ধুলো মাখা সুটকেসটাকে সে এবারে পরিষ্কার করে নিয়ে এসছে তার হাতে করে। গট এনিথিং অন, আরো কিছু মতলব চলছে নাকি তোমার, আস্কড মাইক ডোলান এবারে জিজ্ঞাসা করলো, জেনিয়ালি, নম্র ভাবে বলছে তোমার মাথায় কি আরো কোনো ফোন দিয়ে এটেছে, আরো কোনো মতলব আসছো নাকি, আমি, সেড জিমি ইন এ পাজল টোন, জিমি একটু হতবাক হয়ে বলছে, আমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো কিছু বুঝলাম না। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frizzled Wheat Company। বাহ, এমন একটা নাম বললো যেটা খুব সহজে কেউ বলতে পারবে না। তাহলে সে কি বলছে তার বন্ধুকে, আমি এখন নিউ ইয়র্ক অ্যামালগমেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার এন্ড ফ্রেজেলড হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছি। তাহলে কে করছে, জিমি। তাহলে কাকে অ্যানসারটা দিচ্ছে, মাইক ডোনাল্ডকে। কাকে দিচ্ছে, মাইক ডোনাল্ডকে। কে বলছে, জিমি বলছে। তাহলে জিমি আগে কে ছিল, একজন চোর, এ থিপ। তাহলে স্পেশালি যখন যখন কেউ এসে তার বন্ধুকে জিজ্ঞাসা করবে জিমি কই বা জিমি কি করে, তাহলে যাতে সে সহজে না বলতে পারে তার জন্য এত বড় একটা কোম্পানির নাম বলেছে, যেই কোম্পানির নামটা সহজে বলা সম্ভব নয়। এত বড় একটা নাম বলা পসিবল কি, না কারো মনে থাকবে, থাকবে না, তার জন্য এরকম একটা নাম বললো, ঠাট্টা করে বলেছে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট। তাহলে দিস স্টেটমেন্ট ডিলাইটেড মানে আনন্দিত করা। কাকে আনন্দিত করলো, মাইককে, মাইক ডোলানকে। তার জন্য এক্সটেন্ড দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেলজার এন্ড মিল্ক অন দ্য স্পট। আচ্ছা, আমরা যখন দুধ পান করি, যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা কি করতাম, দুধের সাথে হরলিক্স বা অন্য কিছু মিশিয়ে মা আমাদের খাওয়াতেন। এখানে জিমির সাথে ব্যঙ্গ করে বলে, দেখো আমরা আগে পড়েছি জিমি কি করেছে, হোয়াইট ওয়াইন পান করেছে, কিন্তু এখানে তিনি এমন ভাবে বলছেন জিমিকে সেলজার মেশানো দুধ পান করতে হলো, যেন জিমি মদ্যপান করেনি না, খুবই ভালো, খুবই ভদ্র। তাহলে আনন্দিত এতটাই হলেন, তার জন্য তাকে সেলজার মেশানো দুধ পান করতে হলো। দুধের সাথে এমন এক প্রকার মিশ্রণ মেশানো হচ্ছে, সেটাকে সেলজার বলা হয়। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, সে কখনো মদ্যপান করে না। হার্ড ড্রিঙ্কস বলতে কি বোঝানো হয়েছে এখানে, মদ্যপানকে বোঝানো হয়েছে। জিমি কখনো মদ্যপান করে। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, এইবারে আমাদের আসল ঘটনা শুরু হচ্ছে, জিমির আসল রূপ আমরা আবার দেখতে পাবো। তাহলে এতক্ষণ যে পড়লাম জিমি কোনো জায়গায় স্বীকার করেনি সে চুরি করেছে, সে কোথাও বলছে আমি যাইনি। আরো যখন তার বন্ধু তোকে জিজ্ঞাসা করলো যে তার মাথায় কোনো নতুন মতলব ফোন দিয়ে এসছে, সে কিন্তু সেটা মানেনি। ঠিক আছে, এবারে বলছে এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, রিলিজ মানে মুক্তি, তার মুক্তির এক সপ্তাহ পরে, ভ্যালেন্টাইন 9762। তাহলে ভ্যালেন্টাইনের একটা জেলের একটা নাম্বার ছিল, কি নাম্বার ছিল, 9762।
There was a neat job of safe burglary done in Richmond, Indiana, with no clue to the author. ঠিক আছে, রিচমন্ডের ইন্ডিয়ানা নামক এক জায়গায় কি হলো, একটা চুরির ঘটনা ঘটলো, যেখানে কি বলছে উইথ নো ক্লু টু দ্য অথার, মানে বাকিদের কাছে ওই চুরিটার কোনো প্রমাণ নেই, সাক্ষ্য প্রমাণ ছাড়াই একটা চুরির ঘটনা ঘটে গেল। কতদিন পরে? জিমির মুক্তির এক সপ্তাহ পরে। A scanned $8,000 was all that was secured. তাহলে কত টাকা চুরি করা হয়েছে? মাত্র $800। ঠিক আছে, খুব সামান্য, যত সামান্য একটা টাকা, $800 এবারে কিন্তু সে চুরি করলো। তাহলে শুরুটা করছে কিভাবে? $800 দিয়ে। কতদিন পরে? A week after the release of Valentine. Next, 2 weeks after that, a patent-proved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched. তাহলে ওই ঘটনা 2 weeks after, 2 সপ্তাহ পরে কি বলছে, এমন একটা সিন্ধুক যেটাকে ভাঙা যায় না। ঠিক আছে, সেই না ভাঙা সিন্ধুক কে ভাঙলো? জিমি। সেখান থেকে কত টাকা চুরি করলো? $1,500। যেখানে সে কি করলো, কোন রকম কাগজপত্র আর দলিল এবং সিলভার মানে রূপো, এগুলোকে সে কিন্তু স্পর্শ করেনি। তাহলে আস্তে আস্তে চুরির টাকার পরিমাণটা বাড়ছে, কিন্তু আগে ছিল 800, এখন সেটা হলো 1500। তা সত্ত্বেও কিন্তু সে কি করেছে, কারেন্সি, সিকিউরিটিজ, সিলভার এগুলো কিন্তু কিছু নেয়নি। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। রোগ ক্যাচার্স মানে এখানে কি বলতে পারি আমরা? চোর যারা ধরে, মানে গোয়েন্দা। ব্যাপারটা এবারে গোয়েন্দাদের দিকে নজর পড়লো। Then an old-fashioned bank safe in Jefferson City became active, and throughout of its crater, an eruption of banknotes amounting to $5,000. বাবারে, এইপর জেফারসন সিটিতে একটা চুরির ঘটনা ঘটলো, যার অ্যামাউন্টটা ইনস্ট্যান্ট কত বেড়ে গেল? $5,000, $5,000। আগে ছিল যত সামান্য 800, সেখান থেকে হলো 1500, এইবারে কত দাঁড়িয়ে গেছে? $5,000. The losses were now high enough to bring the matter up into Ben Price class of work. দেখো, আমরা আগেও পড়েছি যে জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করেছিল কে? কোন গোয়েন্দা? বেন প্রাইস। তাহলে এইবারে ব্যাপারটা, ক্ষতির পরিমাণটা এত বেড়ে গেছে যে কার দিকে দৃষ্টি নিয়ে আসতে হলো? বেন প্রাইসের কাছে। By comparing notes, a remarkable similarity in the methods of burglaries was noticed. তাহলে সমস্ত চুরির জায়গা তদন্ত করে দেখা গেল একটা মিল খুঁজে পাওয়া গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হিয়ার্ড টু রিমার্ক। তাহলে সমস্ত জায়গাগুলো সে খুঁটিয়ে নাটিয়ে দেখলো। কে দেখলো? বেন প্রাইস। এবং মন্তব্য করলো, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। তাহলে এই সেই অতি শৌখিন জিমি ভ্যালেন্টাইনের হস্তাক্ষর। তাহলে কার কাজ এটা? তাহলে দেখো এখানে ড্যান্ডি কথার অর্থ হচ্ছে, ব্যঙ্গ করে বলা হয়েছে দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এখানে কিন্তু তাকে চোরকে দেখো ভদ্র ভাষায় তো কেউ বলেনি, এটা বলছে অতি শৌখিন জিমি ভ্যালেন্টাইনের হস্তাক্ষর, ব্যঙ্গ করে তাকে বলা হলো। হি হ্যাজ রিজিউমড হিজ বিজনেস। সে তার ব্যবসাটাকে আবার কি করেছে? শুরু করেছে। কে শুরু করেছে? কার ব্যবসা? জিমি ভ্যালেন্টাইন। তার কোন ব্যবসা? চুরির ব্যবসা। তাহলে সে তো একটা চোর, তাই তো? সে তার চুরির ব্যবসাটা আবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব। দেখো সেই কম্বিনেশন নবটার দিকে। জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। দেখো এখানে কিভাবে তুলনা করেছে। ওয়েট ওয়েদার মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় একটা মূলকে যেমন মাটি থেকে তুলে ফেলা যায়, ওই কম্বিনেশন নবটার কথাও এখানে সেইভাবে তুলনা করা হয়েছে। হি হ্যাজ গট only clamps that can do it. তার কাছে একমাত্র ওই ক্ল্যাম্প গুলো আছে যেটা এটা করতে পারে। কার কাছে আছে কোন ক্ল্যাম্প গুলো? জিমির কাছে। সেই জিমি একমাত্র যে এক ব্যক্তি যে এই কাজটা করতে পারে। নেক্সট, and look how clean those tumblers were punched out. Jimmy never has to deal but one hole. আচ্ছা দেখো কত পরিষ্কার তার সেই ফুটো করার জিনিসগুলো। জিমি কখনো একটার বেশি দুটো ফুটো
করে না। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, বলছে হ্যাঁ আমার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিড নেক্সট টাইম উইথাউট এনি শর্ট অর ক্লিমেন্সি ফুলিশনেস। তাহলে দেখো এখানে বলছে তাহলে সে এর আগেও জেলে গিয়েছিল কিন্তু তাকে ক্ষমা বা মার্জনা করা হয়েছিল, বলছে এইবার যে তাকে ধরা হবে তার মেয়াদটা কিন্তু হবে দীর্ঘদিনের, যেখানে তার কোনো রকম মার্জনা বা ক্ষমা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওটা আমরা পরের ভিডিওতে অবশ্যই দেব, আর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরও আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে।